সবাইকে শরৎকালের শারদীয় শুভেচ্ছা। শরতের এই রৌদ্র ঝলমল দুপুরবেলায় তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। বরাবরের মতোই আমি তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নিব, যার বিষয় কোড 66462 এবং এটি ষষ্ঠ পর্ব সিভিলের একটি সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি অধ্যায় 2 নিয়ে কথা বলছিলাম বেশ কয়েক ক্লাস হলেই। আজকে অধ্যায় 2 আমরা একেবারে শেষ করব। তো অধ্যায় 2 এর আজকে আমরা শেষ অংশ নিয়ে কথা বলবো। আমাদের অধ্যায় 2 এর নাম হচ্ছে সড়কের জ্যামিতিক গঠন, প্রস্থচ্ছেদ ও সন্ধির অনুধাবন। তো আজকে আমরা এই চ্যাপ্টারের একেবারে শেষ অংশে এসে পড়েছি। আজকে মূলত আমরা গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো, তবে তার আগে কয়েকটি থিওরিও কভার করব। সড়ক সন্ধির উদ্দেশ্য, বিভিন্ন ধরনের সড়ক সন্ধির সুবিধা ও অসুবিধা, আন্ডারপাস ও ওভারপাসের পরিচিতি, আর গাণিতিক সমস্যা ও সমাধান তো থাকছেই। সড়ক সন্ধির উদ্দেশ্য নিয়ে প্রথমে কথা বলা যাক। সড়ক সন্ধি সম্পর্কে আমরা প্রথম ক্লাসেই জেনেছি যে কয়েকটি সড়ক, 2 বা ততোধিক সড়ক যখন কোনো জায়গায় মিলিত হয়, তখন সেই জায়গাতে অনাকাঙ্ক্ষিত জ্যাম রোধ করার জন্যই সড়ক সন্ধি সৃষ্টি করা হয় বা সড়ক সন্ধি নির্মাণ করা হয়। তো সড়ক সন্ধির আরও কিছু উদ্দেশ্য রয়েছে, সেগুলো হচ্ছে যানবাহনের মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে দুর্ঘটনা রোধ করা, তারপরে যানবাহনকে স্ব সড়কে নিয়মতান্ত্রিকভাবে গমনাগমনের সুযোগ দেওয়া, সড়কের দক্ষতা সামর্থ্য বৃদ্ধি করা, সড়ক যানজট মুক্ত রাখা, যানবাহনের নিরাপত্তা গতিবেগ স্বাভাবিক রাখা। এগুলো হচ্ছে সড়ক সন্ধির উদ্দেশ্য। আসলে সড়ক সন্ধির মূল উদ্দেশ্য হচ্ছে যে জ্যাম মুক্ত রাখা, তারপরে যানবাহনের গতিবেগ স্বাভাবিক রাখা, তারপর নিয়মতান্ত্রিকভাবে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া, দুর্ঘটনা রোধ করা, এগুলোই মূলত সড়ক সন্ধির উদ্দেশ্য। বিভিন্ন ধরনের সড়ক সন্ধির সুবিধা এবং অসুবিধা নিয়ে আমরা কথা বলবো। আনচ্যানেলাইজড সড়ক সন্ধি। আনচ্যানেলাইজড সড়ক সন্ধির সুবিধা হচ্ছে যে কোনো ধরনের দিক নির্দেশক আইল্যান্ড প্রয়োজন হয় না। আমরা যে আইল্যান্ডের কথা জানি, কোনো ধরনের কোনো আইল্যান্ডের প্রয়োজন হয় না। তারপর রয়েছে কম সংখ্যক যানবাহনের জন্য সুবিধাজনক। আনচ্যানেলাইজড সড়ক সন্ধির যদি যানবাহন কম হয় তাহলে এটা সুবিধাজনক। যানবাহন কম হওয়ার জন্য তা স্ব পথে চলতে পারে। এখন আমরা এর অসুবিধাগুলো দেখে নিই। অসুবিধা, বেশ কয়েকটা অসুবিধা রয়েছে। যানবাহন অধিক হলে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। আসলে আনচ্যানেলাইজড সড়ক সন্ধি মূলত কম যানবাহনের জন্য তৈরি করা, কাজেই যানবাহন যদি বেড়ে যায় তাহলে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যাবে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক সিগন্যাল স্থাপন করতে হয়, এটি একটি অসুবিধা। ট্রাফিক সিগন্যাল স্থাপন করাটা একটি অসুবিধা। সুষ্ঠুভাবে যানবাহনের চলাচলের জন্য ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হয়। যানবাহনের জন্য ট্রাফিক সিগন্যাল অথবা ট্রাফিক পুলিশ এগুলো আসলে ব্যয়বহুল, অতিরিক্ত একটি ব্যয় যোগ করে। দুর্ঘটনা এড়ানোর জন্য পর্যায়ক্রমে এক সড়কের যানবাহন বন্ধ রেখে অন্য সড়কের যানবাহন স্পিড পথে চলাচলের জন্য ট্রাফিক পুলিশ আলোক সংযোগের ব্যবস্থা করতে হয়। বলা হচ্ছে যে এইভাবে আনচ্যানেলাইজড সড়ক সন্ধিতে এক সড়কের যানবাহন বন্ধ রেখে অন্য সড়কের যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়া হয়, যেটি একটি বড় ধরনের অসুবিধা। এই একটি সড়কের যানবাহন বন্ধ রাখার জন্য ট্রাফিক পুলিশের দরকার হয়, তারপর সিগন্যালের আলোক সংযোগ বা ইলেকট্রিক সিগন্যালের প্রয়োজন হয়, যেগুলো ব্যয় সাপেক্ষ। আবার একটি সড়কের যানবাহন যদি কিছুক্ষণের জন্য আটকে রাখে তাহলে সেই সড়কেও মোটামুটি একটি ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়, যেটা খুবই বিরক্তিকর একটি বিষয়।
প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমার ক্লাসটি নির্বিঘ্নে দেখতে এবং শুনতে পাচ্ছ। কোনো ধরনের কোনো সমস্যা হলে আমি আশা করব তোমরা কমেন্টে জানাবে। আমরা আবার আমাদের টপিকে ফিরে যাই। আমরা আনচ্যানেলাইজড সড়ক সন্ধির সুবিধা এবং অসুবিধা দেখলাম। এখন আমরা দেখব যে চ্যানেলাইজড সড়ক সন্ধির সুবিধা এবং অসুবিধা কি কি। প্রথমের সুবিধা রয়েছে, যানবাহন স্বয়ংক্রিয়ভাবে স্পিড পথ বেছে নেয়, কোনো সতর্কতার প্রয়োজন হয় না। আনচ্যানেলাইজড সড়ক সন্ধিতে যেটা আমরা দেখলাম যে কিসের দরকার হয়, এখানে আনচ্যানেলাইজড সড়ক সন্ধিতে ট্রাফিক পুলিশের দরকার হয়, আনচ্যানেলাইজড সড়ক সন্ধিতে ট্রাফিক পুলিশের দরকার হয়, তারপরে আলোক সংযোগের দরকার হয়। বাট চ্যানেলাইজড সড়ক সন্ধিতে এগুলোর কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো সতর্কতার প্রয়োজন হয় না। যানবাহন এক সড়ক হতে অন্য সড়কে মার্জিং বা ডাইভার্জিং কালে ন্যূনতম কোণে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে বিধায় এতে ন্যূনতম বিঘ্নতা ঘটতে পারে। যানবাহন এক সড়ক থেকে অন্য সড়কে যেতে হলে খুব মিনিমাম একটি কোণ মেনটেন করে যায়, যে কারণে এখানে অন্যান্য যানবাহনের অতিরিক্ত কোনো বিঘ্নতার সৃষ্টি হয় না। এতে সংঘর্ষ বিন্দুর পরিবর্তন করা যেতে পারে। সন্ধিতে প্রবেশের পূর্বেই যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য ডিভাইস ব্যবস্থা করা যেতে পারে, ডিভাইস ব্যবহার করা যেতে পারে। সন্ধিতে প্রবেশের পূর্বেই যেন প্রতিটি গাড়ি যেন তাদের গতি কমাই দেয়, এজন্য নির্দিষ্ট কিছু ডিভাইস আছে, এগুলো ব্যবস্থা করার সুযোগ চ্যানেলাইজ সড়ক সন্ধিতে রয়েছে। আমরা ইচ্ছে করলে ডিভাইস ব্যবহার করে প্রতিটি যানবাহনের গতিকে একটি নির্দিষ্ট পর্যায়ে নেমে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা চ্যানেলাইজ সড়ক সন্ধির সুবিধাগুলো দেখছিলাম। আরও সুবিধা রয়েছে, উপযোগী আইল্যান্ড তৈরি করে কম খরচে চ্যানেলাইজেশন করা যায়। পথযাত্রীদের পারাপারের জন্য রক্ষাকারী দ্বীপ দেয়া যেতে পারে। ট্রাফিক সাইন, ট্রাফিক নিয়ন্ত্রক ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে। যানবাহন সঠিক নিয়ন্ত্রণে থেকে আগমন ও প্রস্থান করে। আনচ্যানেলাইজড সড়ক সন্ধি হতে এটি উত্তম। আমরা এর আগে যে আনচ্যানেলাইজড সড়ক সন্ধি দেখলাম তার চেয়ে চ্যানেলাইজড সড়ক সন্ধি উত্তম। এখন আমরা চ্যানেলাইজড সড়ক সন্ধির অসুবিধাগুলো দেখব। ক্ষেত্র বিশেষে এক সড়কের যানবাহন সড়ক সন্ধি অতিক্রমকালে অন্য সড়কের যানবাহন থেমে থাকতে হতে পারে। মানে একটি সড়কের গাড়িকে যখন আমরা সচল রাখবো, অন্য সড়কের গাড়িগুলো তখন ক্ষেত্র বিশেষে থেমে থাকতে হতে পারে। কনফ্লিক্ট এলাকা বা সংঘর্ষ এলাকা স্বল্প সময়ের ব্যবধানেই মেরামত করতে হয়। নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় সাপেক্ষ। চ্যানেলাইজ সড়ক সন্ধির একটি বড় সুবিধা হচ্ছে যে এটার নির্মাণ খরচ বেশি, মেরামত খরচও বেশি, আবার রক্ষণাবেক্ষণ খরচও বেশি। সন্ধি অতিক্রমকালে যানবাহনের গতি কমিয়ে দিতে হয়। আসলে সন্ধিতে যেহেতু অনেকগুলো গাড়ি একত্র হয়, সুতরাং একটি ফ্রি রাস্তায় গাড়ি যে গতিতে চলতে পারে, সন্ধি অতিক্রমকালে গাড়িকে তার চেয়ে কম গতিতে আসতে হতেই পারে। তারপরেও এটি একটি অসুবিধা হিসেবে আমরা চিহ্নিত করব। গাড়ির গতি কমে আসাটাকে একটি অসুবিধা হিসেবে আমরা ধরব। আন্ডারপাস, যে পদ্ধতিতে ভিন্ন তলের সড়ক সন্ধিতে একটি সড়ককে ভূপৃষ্ঠতলে ও অতিক্রমকারী সড়কটি ভূমি নিম্নে ব্রিজ নির্মাণ করে অতিক্রম করানো হয় তাকে আন্ডারপাস বলে। মানে আন্ডারপাস বলা হচ্ছে যে ভিন্ন তলের সড়ক সন্ধিতে একটি সড়ককে ভূপৃষ্ঠতলে ও অতিক্রম করে সড়কটি ভূমি নিম্নে ব্রিজ নির্মাণ করে অতিক্রম করানো হয় তাকে আন্ডারপাস বলে। মানে কোনো একটি সড়ক যদি সড়কের স্বাভাবিক যে লেভেল আছে তার সে নিচে দিয়ে অতিক্রম করে এবং তার উপরে স্বাভাবিকভাবে কি থাকবে, ব্রিজের মতো থাকবে আর কি, এই সিস্টেমটা হচ্ছে আন্ডারপাস। আন্ডার মানে হচ্ছে নিচে, আর পাস মানে অতিক্রম করা, অর্থাৎ নিচ দিয়ে অতিক্রম করা। নিচ দিয়ে অতিক্রম করাটা হচ্ছে আন্ডারপাস। এই পদ্ধতিতে পানি নিষ্কাশনের একটি প্রকট সমস্যা।
বর্ষাকালে বৃষ্টির পানি এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। যেহেতু মাটির নিচ দিয়ে রাস্তা স্থাপন করতে হবে, সুতরাং এখানে বৃষ্টির পানি একটি বাড়তি ঝামেলা সৃষ্টি করবে, এটা আসলে বলাই বাহুল্য। ওভারপাস, যে পদ্ধতিতে একটি সড়ক ভূপৃষ্ঠতলে এবং অতিক্রমকারী সড়ক ভূপৃষ্ঠস্থ সড়কের উপর ব্রিজ নির্মাণ করে অতিক্রম করানো হয় তাকে ওভারপাস বলে। আমরা আন্ডারপাস দেখে আসছি যে মাটির নিচ দিয়ে অতিক্রম করবে, আর ওভারপাস হচ্ছে যে উপর দিয়ে, মাটির উপর দিয়ে অতিক্রম করবে। ওভার মানে হচ্ছে উপর। এতে পানি নিষ্কাশনের কোনো সমস্যা হয় না, যেহেতু উপরে থাকবে এই কারণে পানি কোনো ঝামেলা সৃষ্টি করতে পারে না। ব্রিজ অতিক্রমকালে যানবাহনের গতি কমানোর প্রয়োজন হয়, যেহেতু রাস্তা একটু স্বাভাবিকের চেয়ে একটু উঁচু লেভেলে উঠে যাচ্ছে ব্রিজ নির্মাণ করার কারণে, সে কারণে যানবাহনের গতি কিছুটা কমানোর প্রয়োজন হয়। তো যানবাহনের গতি কমানো আসলে সবসময় একটি অসুবিধা হিসেবে চিহ্নিত হয়, কারণ হচ্ছে সড়ক নির্মাণ করা হয় যানবাহন নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য। যেহেতু গাড়ি যদি নির্বিঘ্নে বা একই গতিতে বেশি গতিতে চলাফেরা করতে পারে, তাহলে যাত্রীদের মূল্যবান সময়টা বেঁচে যায়। এই কারণে বারবার বলা হচ্ছে যে গাড়ির গতি কমে যাওয়া একটি অসুবিধা, এটাকে আমরা একটি অসুবিধা হিসেবে চিহ্নিত করি। তো আমাদের সড়ক স্ট্রাকচার অথবা অন্যান্য কাঠামো এমনভাবে নির্মাণ করা উচিত যেন গাড়ির গতি যেন কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয়। যাই হোক, আমি আশা করছি আমার কথা শুনতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আমরা আন্ডারপাস ওভারপাসের সাথে পরিচিত হয়েছি, এখন আমরা গাণিতিক সমস্যা দেখব। আসলে আমাদের আজকের এই ক্লাসটাই মূলত গাণিতিক সমস্যার সমাধান। গাণিতিক সমস্যা, আমরা এখানে একটি সমস্যাকে স্ক্রিনে দেখাচ্ছি যে ভারী বৃষ্টিপাত এলাকায় বিটুমিনাস সড়ক নির্মাণ করা হবে। যদি সড়কের প্রস্থ 3.8 মিটার হয়, তবে সড়কের কেন্দ্রে কিম্বারের পরিমাণ নির্ণয় করো। বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত এলাকায় বিটুমিনাস সড়ক নির্মাণ করা হবে। যদি সড়কের প্রস্থ 3.8 মিটার হয়, তবে সড়কের কেন্দ্রে কিম্বারের পরিমাণ নির্ণয় করো। তার আগে আমাদের একটি বিষয় জানা দরকার যে বৃষ্টিপাত যদি বেশি হয়, ভারী বৃষ্টিপাত হয়, সেখানে কিম্বারের ঢাল হয়ে থাকে কত? 1:48। এটি হচ্ছে কিম্বারের ঢাল। আমরা কিম্বার যখন পড়ছিলাম তখন এই বিষয়গুলো ছিল যে ভারী বৃষ্টিপাত এলাকায় কিম্বারের ঢাল কেমন হবে, কম বৃষ্টিপাত এলাকায় কিম্বারের ঢাল কেমন হবে, তারপর পাহাড়ি এলাকায় কিম্বারের ঢাল কেমন হবে, সমতল এলাকায় কিম্বারের ঢাল কেমন হবে। তো ওখান থেকে আমরা জানি যে ভারী বৃষ্টিপাত এলাকায় কিম্বারের ঢাল হবে 1:48। আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য গত ক্লাসে আমরা যে সূত্র পড়েছি সেই সূত্রের সহায়তা নিব। সেই সূত্রটা এখানে দেখানো হচ্ছে যে কিম্বার নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটি সূত্র ব্যবহার করব যে x ইকুয়াল টু 1/4 ইন্টু b/h। এখানে আমাদের হচ্ছে এক্সটাকে এভাবে চিহ্নিত করা হয়েছে, এক্স, তারপরে হচ্ছে 2x 3x এবং কেন্দ্রে একদম সড়কের কেন্দ্রে যে কিম্বার এটা হচ্ছে 4x। তো আমাদের x সমান হচ্ছে 1/4 ইন্টু b/n, 1/4 ইন্টু b/n। সূত্রটা দেখে আসলাম আমরা সূত্র দিয়ে যেহেতু সমাধান করবো এই জন্য আগে থেকে সূত্রটা দেখে আসলাম। আমাদের সূত্র আছে 1/4 ইন্টু b/n। তো বিটা আমাদের জানা দরকার। বিটা হচ্ছে যে এই সড়কের যে প্রস্থ আছে সেই প্রস্থের অর্ধেক। এখানে সড়কের প্রস্থ দেওয়া আছে 3.8 মিটার। তো বি হচ্ছে প্রস্থের অর্ধেক, তাহলে 3.8 এর অর্ধেক হচ্ছে 3.8 ভাগ 2, 1.89 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটার করি
তাহলে 1.9 ইন্টু 100, তাহলে কি হয় 190 সেন্টিমিটার। আমরা বি পেয়ে গেলাম। আর এল হচ্ছে আমাদের এই যে ঢাল 1:48, এই ঢালের যে পরের অংশটুকু 48, এটা হচ্ছে এন। এই যে আমাদের এখানে এন এর কথা বলা আছে যে এনটা হচ্ছে ঢাল, যদি 1:40 হয় তাহলে এন হচ্ছে 40। আমাদের ওখানে 1:48 আছে, তার মানে এন হচ্ছে 48। তো আমরা বি পেয়েছি 1.9, তারপরে আমরা এন পেয়েছি হচ্ছে 48। সুতরাং আমরা কেন্দ্রের যে কেন্দ্রের চেম্বারের আমরা সূত্র দেখছি যে কেন্দ্রের চেম্বার হচ্ছে 4x, আর x এর সূত্র আমরা জানি x = 1/4 ইন্টু বি বাই এন। সুতরাং আমরা সূত্রটি প্রয়োগ করতে পারি। 4x = 4কে আমরা আলাদাভাবে রেখে দিলাম, তারপর ব্র্যাকেটে 1/4, অর্থাৎ x এর সূত্র আর কি 1/4 ইন্টু বি বাই এন। তাহলে 4কে আলাদাভাবে রেখে দিলাম, 1/4 রাখলাম, আমাদের বি সমান হচ্ছে 190 সেন্টিমিটার, সেটা বসালাম, এন সমান 48 সেটা বসালাম। সুতরাং আমাদের মান আসে কত 3.96 সেন্টিমিটার। সেটাকে আমরা যেহেতু 3.96 একেবারে 4-এর কাছাকাছি, সুতরাং এটাকে আমরা 4 হিসেবে বিবেচনা করে একদম মানে রাউন্ডিং করতে পারি আর কি, অর্থাৎ 3.96 সমান আমরা 4 সেন্টিমিটার ধরতে পারি। এটাকে আমরা এই সমস্যাটাকে আমরা আবার অন্যভাবে সমাধান করতে পারি। অন্যভাবে সমাধান করার ক্ষেত্রে আমাদের আগের যে কথাগুলো সেগুলো তো সেম থাকবেই। কিংবা আমরা 1:48 ধরলাম, তারপর বি সমান 190 সেন্টিমিটার বের করলাম। আমরা আগের যে প্রসিডিউর ছিল সেটাই ভাবেই ঠিক সেভাবেই বের করলাম এগুলো। এখন আমরা কি করব, ঐকিক নিয়মে করব। ঐকিক নিয়মটা আমরা সবাই জানি। 48 সেন্টিমিটার অনুভূমিক দূরত্বে উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার। এই যে আমাদের যেহেতু এই চেম্বারের ঢাল হচ্ছে 1:48, তার মানে কি 1 হচ্ছে খাড়া দূরত্ব আর 48 হচ্ছে আনুভূমিক দূরত্ব। সুতরাং আমরা যদি ঐকিক নিয়মে বলি যে 48 সেন্টিমিটার অনুভূমিক দূরত্বের জন্য উচ্চতা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, তাহলে কি অতএব 1 সেন্টিমিটার অনুভূমিক দূরত্বে উচ্চতা হচ্ছে কি 1/48 সেন্টিমিটার। সুতরাং 190 সেন্টিমিটার আমাদের যে প্রস্থ, 190 সেন্টিমিটার অনুভূমিক দূরত্বে আমাদের উচ্চতা কত হবে, 1 ইন্টু 190 ডিভাইডেড হচ্ছে 48 সমান 3.96 সেন্টিমিটার। 3.96 সেন্টিমিটার মানে আমরা এটাকে 4 সেন্টিমিটার লিখতে পারি। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা আমরা সমাধান করলাম। এখন আমরা আমাদের প্রথম অঙ্কটা ছিল চেম্বার সম্পর্কিত। এখন পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কটাও চেম্বার সম্পর্কিত। পরের অঙ্কে বলা হচ্ছে যে 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তার ঢাল 1:50, 1 মিটার পরপর অধিবৃত্তীয় চেম্বারের মান নির্ণয় করো। আমাদের এটা হচ্ছে অধিবৃত্তীয় চেম্বার। অধিবৃত্তীয় চেম্বারের জন্য আমাদের আলাদা সূত্র আছে। আমরা সূত্রগুলোর সাথে গত অধ্যায়ে পরিচিত হয়েছিলাম, তারপর আমরা একবার সূত্রগুলো দেখে নিই। অধিবৃত্তীয় চেম্বারের সূত্র হচ্ছে y সমান 2x² ডিভাইডেড NB। ওয়াইটা হচ্ছে এই যে এই P থেকে এই x এর যে অনুভূমিক রেখা এই পর্যন্ত যে দূরত্ব, এটার নাম হচ্ছে y। তো y সমান হচ্ছে 2x² ডিভাইডেড NB। এখানে আমাদের x হচ্ছে কেন্দ্রীয় রেখা হতে P বিন্দুর দূরত্ব। কেন্দ্রীয় রেখা হচ্ছে এই যে কেন্দ্রীয় রেখা, এখান থেকে যে P বিন্দু আছে এই P বিন্দুর যে দূরত্ব, অনুভূমিক দূরত্ব, এটা হচ্ছে x। তারপরে y কে তো আমরা বললামই। n হচ্ছে আমাদের এই যে ঢাল যদি 1:40 হয় তাহলে n হবে 40। আমাদের এখানে ঢাল আছে 1:50, সুতরাং আমাদের n এর মান হচ্ছে 50। b হচ্ছে আমাদের এই টোটাল রাস্তার যে প্রস্থ, এটা হচ্ছে b, বড় b, এটা পুরো রাস্তাটার প্রস্থ।
আগের অঙ্কে আমরা বি কে কি করে নিয়েছিলাম, অর্ধেক করে নিয়েছিলাম, পুরো রাস্তার প্রস্থটাকে অর্ধেক করে নিয়েছিলাম, কিন্তু এখানে আমাদের পুরো প্রস্থটাই হচ্ছে বি। তাহলে আমরা সরাসরি অঙ্কটাতে চলে যাই। 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তার ঢাল 1:50, 1 মিটার পর পর অধিবৃত্ত কেম্বারের মান নির্ণয় করো। আমাদের ঢাল দেওয়া আছে 1:50, সুতরাং আমাদের এন এর মান হচ্ছে 50। পেভমেন্টের প্রস্থ মানে বড় বি হচ্ছে 6 মিটার, 6 মিটার দেওয়া আছে, এটাকে আমরা সেন্টিমিটার করে নিতে পারি। 6 × 100 মানে হচ্ছে 600 সেন্টিমিটার। তো প্রস্থের অর্ধেক হচ্ছে 600/2 মানে হচ্ছে 300 সেন্টিমিটার। তারপর কিনারা হতে ক্রাউনের উচ্চতা মানে সি হচ্ছে 300/50 মানে 6 সেন্টিমিটার। এই যে সি হচ্ছে ক্রাউনের উচ্চতা, এই যে এখানে এই বিন্দু থেকে একদম এই সর্বোচ্চ বিন্দু পর্যন্ত, অধিবৃত্তের সর্বোচ্চ বিন্দু পর্যন্ত হচ্ছে সি। তো সি সমান হচ্ছে 300/50 মানে 6 সেন্টিমিটার। তাহলে অধিবৃত্ত কেম্বারের প্রতি 1 মিটার পর পর আমরা কি করব, অধিবৃত্ত কেম্বারের মান নির্ণয় করব, এবং এটা নির্ণয় করার জন্য আমরা একটি ছক ব্যবহার করলাম। ছকে আমাদের প্রথম ঘরটা হচ্ছে যে কেন্দ্র হতে দূরত্ব x সেন্টিমিটার, যেহেতু আমাদের 1 মিটার পর পর নির্ণয় করতে বলছে, সুতরাং আমাদের প্রথম দূরত্ব হচ্ছে যে 100 মানে 0 আর কি, তারপরে হচ্ছে 100 সেন্টিমিটার মানে 1 মিটার, যেহেতু 1 মিটার পর পর নির্ণয় করতে বলছে, সুতরাং 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে প্রথম হচ্ছে 0, দ্বিতীয় দূরত্বটা হচ্ছে 100 সেন্টিমিটার, তৃতীয় দূরত্ব হচ্ছে 200 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 300 সেন্টিমিটার মানে 300 মানে হচ্ছে আমাদের একেবারেই কিনারা আর কি। আমাদের টোটাল প্রস্থ ছিল 600, তার অর্ধেক হচ্ছে 300 মানে 300 হচ্ছে আমাদের একেবারে কিনারা। 300 পরে কি হবে, পরের অংশটুকুতে আবার একই রকমই হবে। অফসেটের সূত্র আমরা জানি y = 2x² / bn। আমরা এই সূত্র প্রয়োগ করে অফসেট নির্ণয় করব। তারপরে কেম্বারের সূত্র হচ্ছে c - y, আমরা এখানে y পাবো, আর আগে আমরা c পেয়ে আসছি 300, সুতরাং আমরা সেই c এবং y কে মাইনাস করলে আমরা এখানে মানটা পেয়ে যাব। তাহলে কেন্দ্র হচ্ছে 0, আর এই কেন্দ্রে অফসেটটা হচ্ছে, কেন্দ্রে অফসেট হচ্ছে 0 0 আর কি। এই কেন্দ্র হচ্ছে আমাদের মূলত, এই কেন্দ্রে অফসেটটা 0 0 বলতে আমরা বোঝাচ্ছি যে কেন্দ্র হচ্ছে আমাদের এই যে এই কেন্দ্র আর কি, এই কেন্দ্রে অফসেট হচ্ছে 0, এই কেন্দ্রে অফসেট হচ্ছে 0। অফসেট বলতে এখানে আমরা আসলে এই y এর মানটাই হচ্ছে আমাদের অফসেট। পি বিন্দু থেকে x এর যে অনুভূমিক অংশ, এই অংশটার নামই হচ্ছে অফসেট। তো মূল বিন্দুতে বা 0 0 বিন্দুতে যেখানে সি দেখা যাচ্ছে এই জায়গাতে অফসেট হচ্ছে 0। তারপরে 100 সেন্টিমিটার দূরত্বে অফসেট কতটুকু হয় এটা দেখি আমরা। 2 × x², x এর মান হচ্ছে 100, আর বি হচ্ছে 600 ইন্টু এন হচ্ছে 50, বসাই দিলে 0.67, এটি হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার দূরে অফসেট। তাহলে আমাদের 0 0 বিন্দুতে কেম্বার হচ্ছে কত, যেহেতু 0 0 বিন্দুতে y এর মান হচ্ছে 0, সুতরাং কেম্বার হচ্ছে 600 মানে কেম্বার হচ্ছে 6। এই 6টা আমরা পাইলাম এই যে এখান থেকে, যে সি হচ্ছে 300/50 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের কেন্দ্রে কেম্বার হচ্ছে 6 সেন্টিমিটার। আর কেন্দ্র থেকে 100 দূরে আমরা y এর মান যেখানে 0.67 পেয়েছিলাম, সেখানে আমাদের কেম্বার হচ্ছে মানে এটা 600 হবে না, সরি, এটা একটু সরি, আমাদের এটা 600 হবে না, এটা হবে আমাদের 6। আমরা 100 সেন্টিমিটার দূরে পেয়েছিলাম y এর মান 0.67, আর c - y করলে হচ্ছে কত, c হচ্ছে আমাদের 6 আর y হচ্ছে 0.67, সুতরাং c - y করলে হয় আমাদের
5.33 সেন্টিমিটার। তারপরে 200 সেন্টিমিটার দূরে আমাদের অফসেট ওয়াইয়ের মান হচ্ছে 2.67। এই 2.67 আমরা কিভাবে পেলাম? এই সূত্র প্রয়োগ করি। 2 ইন্টু এক্স এর জায়গায় কত হবে? 200 হবে। 2 ইন্টু 200 স্কোয়ার ডিভাইডেড 600 ইন্টু 50 সমান কত হবে? 2.67। তাহলে কেম্বার হচ্ছে সি মাইনাস ওয়াই, সি হচ্ছে 6 আর ওয়াই হবে 2.67। সুতরাং আমাদের কেম্বার হচ্ছে 3.33। তারপরে আমরা কেন্দ্র থেকে 300 সেন্টিমিটার দূরে অফসেট নির্ণয় করব। 300 সেন্টিমিটার দূরে অফসেট কত হবে? অফসেট হবে 6। আমরা যদি এই সূত্র প্রয়োগ করি যে 2 ইন্টু 300 স্কোয়ার ডিভাইডেড 600 ইন্টু 50, তাহলে আমাদের ওয়াইয়ের মান বের হবে 600, ওয়াইয়ের মান বের হবে 6। আর এখানে আমরা কেম্বার যদি বের করি সি মাইনাস ওয়াই, আমাদের সির মান হচ্ছে 6 এবং ওয়াইয়ের মান 6। সুতরাং এটা আসলে 0 0 হয়ে যাবে, অর্থাৎ একেবারে প্রান্তে আমাদের কেম্বার হচ্ছে কত? এই যে এটা হচ্ছে প্রান্ত, এই বিন্দুতে কেম্বার হচ্ছে 0 আর এই বিন্দুতে কেম্বার হচ্ছে 6। আমরা এক অর্ধেক করলাম, বাকি অর্ধেকের জন্য সব মানগুলো সেম হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সুপার এলিভেশন সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব। সুপার এলিভেশনের সূত্র, আমরা এই সূত্রটা দিয়ে সমস্যার সমাধান করব যে সড়কে যদি মিশ্র যানবাহন চলাচল করে তাহলে সুপার এলিভেশনের সূত্র ই হচ্ছে 0.75 ভি স্কয়ার ডিভাইডেড 127 ইন্টু আর, আর ইর মান ধরা হয় 0.15 বা 1:15। তাহলে আমরা সুপার এলিভেশনের একটি অঙ্ক দেখব যে প্রতি ঘন্টায় 90 কিলোমিটার ডিজাইন গতিবেগের একটি সড়কে 150 মিটার ব্যাসার্ধের একটি বাঁক দেওয়া হলো। এই গতিবেগের জন্য কি হারে সুপার এলিভেশন দিতে হবে? যদি সর্বোচ্চ সুপার এলিভেশনের হার 1:15 হয়, 15 অতিক্রম না করে, তবে বাঁকে গাড়ির গতিবেগ সর্বাধিক কত হওয়া উচিত? এখানে আমাদের সর্বোচ্চ সুপার এলিভেশনের হার 1:15 অতিক্রম করবে না, এটা বলে দেওয়া আছে। তো এটা বলে দেওয়া আছে ভালো, যদি বলে দেওয়া নাও থাকে তাহলে আমাদের 1:15 অথবা 0.15 এই ভ্যালুটাকে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমরা মনে করলাম যে এই সড়কটিতে আমাদের বিভিন্ন ধরনের গাড়ি বা মিশ্র যানবাহন চলাচল করবে। সুতরাং মিশ্র যানবাহন চলাচল করলে আমরা সুপার এলিভেশনের সূত্র জানি যে ই ইকুয়াল টু 0.75 ভি হোল স্কোয়ার ডিভাইডেড 127 আর। আমাদের এখানে 0.75 ইন্টু ভির মান দেওয়া আছে 90 কিলোমিটার, এটা আমরা বসাই দিলাম। 127 তো আমাদের 80, আর হচ্ছে রাস্তার ব্যাসার্ধ, আর হচ্ছে 150 মিটার, সেটা বসাই দিলাম। দিয়ে আমরা কি পাইলাম? সুপার এলিভেশনের হার পাইলাম, পাইলাম হচ্ছে 1:4.18। এটা আসলে ইস্টু হবে। ওয়ান ইস টু 4.18। 90 কিলোমিটার পার ঘন্টা গতিবেগের জন্য 90 কিলোমিটার পার ঘন্টা গতিবেগের জন্য আমরা সুপার এলিভেশন হার পেলাম 1:4.18। তবে সর্বাধিক সুপার এলিভেশন 1:15, যেটা বলে দেওয়া আছে যে সুপার এলিভেশনের সর্বাধিক হার হচ্ছে কত? 1:15, বা এটি অতিক্রম করবে না। তাই 1:15 গ্রহণযোগ্য। আমাদের এই 1:4.18 সেটা গ্রহণযোগ্য না। আমাদের গ্রহণযোগ্য কত? 1:15। সর্বাধিক সুপার এলিভেশন 1:15 দিতে হবে, অর্থাৎ 1:15 যদি আমরা ভেঙে লিখি তাহলে কত হয়? 0.067। কি হবে? ঘর্ষণ 0.067 হলে ঘর্ষণজনিত সড়কের জন্য যাচাই করতে হবে আমাদের। আমরা মিওর মান যাচাই করব। মিউ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড 127 আর। ভির মান হচ্ছে 90, বসাই দিলাম 127 আর এর মান হচ্ছে 150, বসাই দিলাম আমরা। এবং মাইনাস আমাদের কি আছে? মাইনাস হচ্ছে আমাদের ই হচ্ছে কত? 0.067 বসাই দিলাম আমাদের 0.3582 আসলে। যেহেতু 0.3582
এটা অনুমোদিত মানের চেয়ে কম, কাজেই অনুমোদিত মানের চেয়ে বেশি, কাজেই আমাদের মেয়ের মান কত হবে 0.15। কাজেই ডিজাইন গতিবেগ আমাদের কি করতে হবে, ডিজাইন গতিবেগ কমাইতে হবে। ধরি সর্বাধিক গ্রহণযোগ্য গতিবেগ VA কিলোমিটার, আসলে আমরা কি করব, নতুন করে ডিজাইন গতিবেগ নির্ণয় করব। অতএব আমরা জানি কি E প্লাস মিউ ইকুয়াল টু VA স্কোয়ার ডিভাইডেড 127R। এখান থেকে আমরা সবই রাখবো, শুধুমাত্র এই ভির মানটা বসাবো না, আমরা ভি এর মানটাই নির্ণয় করব। এর মান আমাদের কত, এর মান হচ্ছে আমাদের 0.067, মিউ হচ্ছে 0.15, তারপর ভি এর মান যেহেতু আমরা নির্ণয় করবো এটা এভাবে রেখে দিলাম 127R, আর এর মান হচ্ছে দেশে, এটা আমরা বসাই দিলাম। বসাই দিয়ে আমরা VA পেয়ে গেলাম কত 64.29 কিলোমিটার। তাহলে কি হচ্ছে যে বাকি গাড়ির গতিবেগ হবে 64.29 কিলোমিটার পার ঘন্টা। এটা এই গতিবেগেই বাকি গাড়িকে চালাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যাদের ভিডিওটি আবার পুনরায় দরকার হয় তোমরা এই ঠিকানা ভিজিট করে পুনরায় দেখতে পারো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।